নমস্কার বন্ধুরা, সংস্কৃত শিক্ষার আরো একটি ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে আমরা প্রতিজ্ঞা সাধনমের বিষয়বস্তু আলোচনা করব। আগের দিন অম্বিকা দত্ত ব্যাসের সম্বন্ধে এবং প্রতিজ্ঞা সাধনম সম্বন্ধেও কিছুটা আমরা জেনেছি। আজকের বিষয়বস্তু আলোচনা করব সংক্ষেপে, কারণ তোমাদের প্রথমেই একটি কথা বলি। প্রতিজ্ঞা সাধনম বা যে কোনো গদ্য পদ্য বা নাটক যা তোমাদের পাঠ্যে আছে, টেক্সচুয়াল যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে রিডিং পড়তে হবে থরলি। প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে তার মানে জানতে হবে, কারণ সেই সব জায়গা থেকে ছোট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন বা লাইন তুলে প্রশ্ন হয়। এই কারণে তোমাদেরকে থরলি পড়তে হবে। আমি মোটামুটি তোমাদেরকে বিষয়বস্তুটি সংক্ষেপে এখানে আলোচনা করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এছাড়াও তোমাদেরকে টেক্সট দেখে ভালো করে প্রত্যেকটি ওয়ার্ডের মানে জেনে কিন্তু পড়তে হবে। এই ছোট ভিডিওর মাধ্যমে এত কিছু পড়ানো সম্ভব নয় বলে আমি মোটামুটি আলোচনা করে দিচ্ছি অতি সংক্ষেপে বিষয়বস্তুটি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রতিজ্ঞা সাধনমের বিষয়বস্তু আমরা এর আগের দিন অল্প হলেও জেনেছিলাম যে শিবরাজ বিজয়ম নামক যে গ্রন্থটি, যেখানে শিবাজি সম্বন্ধে দেওয়া হয়েছে। শিবাজির একজন অনুচর, একজন গুপ্তচর, তিনি শিবাজির একটি চিঠি তাদের সিংহ দরজা থেকে নিয়ে যাচ্ছে তোরণ দরজা পর্যন্ত, এবং সেই সিংহদুর্গ থেকে তরুণ দুর্গে নিয়ে যাচ্ছে, এবং রাস্তা হচ্ছে পাহাড়ি বন্ধুর পথ, সে ঘোড়ায় চেপে যাচ্ছে। এবং এই সময় এই এই প্রেক্ষাপটেই আলোচ্য গল্পটি রচনা করা হয়েছে। এর বিস্তীর্ণ ব্যাখ্যা করার সময় আমরা প্রথমেই দেখব যে কোন সময়ের কথা বলা হয়েছে। তো এই আলোচ্য গল্পতে প্রথমেই বলা হচ্ছে আষাঢ় মাস। আষাঢ় মাস, সন্ধ্যাকাল, সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ এইটি আষাঢ় মাসের বর্ণনা। আমরা পয়েন্ট পয়েন্ট করে ছোট ছোট ভাবে গল্পটাকে একটু করে লিখে নেব। তাহলে গল্পটিতে যে বর্ণনা করা হয়েছে যে মাস, সেটি হচ্ছে আষাঢ় মাস। আর কেমন অবস্থা? আষাঢ় মাস, সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ সন্ধেবেলাকার গল্প। সন্ধ্যাকাল, আষাঢ় মাস, সন্ধ্যা হয়ে এসছে, তাই সূর্য অস্ত যাচ্ছে। একে তো আষাঢ় মাস, তার উপরে সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে গেছে, সেই সময়ের বর্ণনা এখানে আমরা দেখতে পাচ্ছি। সিঁদুরের মতো লাল মেঘের মধ্যে সূর্য প্রবেশ করছে। সন্ধ্যার কিছুটা বর্ণনা আছে যে সিঁদুরের মতো লাল মেঘের মধ্যে সূর্য প্রবেশ করছে, চড়াইয়েরা বাসায় ফিরে যাচ্ছে। হঠাৎ মেঘের রাশি আকাশে আবির্ভূত হলো। ঠিক সেই সময়, আষাঢ় মাস যখন তখন মেঘ ঘনীভূত হয়ে যায়, ঠিক সেই সময় কি হলো? আকাশে মেঘের ঘনঘটা, মেঘের রাশি আকাশে হঠাৎ মেঘের রাশি আকাশে আবির্ভূত হলো। ক্ষণিকের মধ্যে ছেয়ে গেল আকাশ, সম্পূর্ণ আকাশ
কালো অন্ধকার মেঘে ছেয়ে গেল। ঠিক সেই সময় দেখা গেল 16 বছরের একটি ফর্সা ছেলে পাহাড়ি রাস্তা ধরে ঘোড়ায় চেপে যাচ্ছে। তার শরীর সুগঠিত। এখানে তার শরীরের বর্ণনা দেওয়া হয়েছে। ছেলেটি 16 বছরের, কিন্তু তার চেহারার বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে ছেলেটি কেমন? তার শরীর, ছেলেটি প্রথমত 16 বছরের, আমরা আগের দিনই প্রথমত 16 বছরের, আর তার শরীর, তার শরীর তার শরীর সুগঠিত। তার শরীর হচ্ছে সুগঠিত। তার কোঁকড়ানো চুল। তার চুল কেমন? কোঁকড়ানো। কোঁকড়ানো চুল। দূর থেকে আসায়, সে তো অনেক দূর থেকে আসছে, দূর থেকে আসায় অত্যন্ত পরিশ্রমের ফলে, দূর থেকে আসায় অত্যন্ত পরিশ্রমের ফলে তার কপালে, গালে, নাকের ডগায়, তার কপালে, গালে, নাকের ডগায় এবং ঠোঁটের ওপরে, ঠোঁটের উপরিভাগে কি হয়েছে? বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার অনেক পরিশ্রম হয়েছে এবং তাই জন্য পাহাড়ি রাস্তায় ঘোড়ায় চেপে সে উঠছে। সেই পরিশ্রমে তার কপালে, তার গালে, নাকের ডগায় এবং ঠোঁটের ওপর বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাথায় আছে উষ্ণিস। মাথায় আছে তার উষ্ণিস। তার মাথায় কি আছে? মাথায় আছে মাথায় আছে উষ্ণিস। এবং আর সঙ্গে আসে কঞ্চুক। এটা দেখে বোঝা যাচ্ছে যে সে শিবাজির একজন বিশ্বস্ত অনুচর। আর কঞ্চুকও আছে তার সঙ্গে। কি আছে? কঞ্চুক। সঙ্গে আছে কঞ্চুক। কঞ্চুক দেখে বোঝা যাচ্ছে যে সে শিবাজির একজন বিশ্বস্ত বিশ্বস্ত গুপ্তচর। সে কোথায় যাচ্ছে? আমরা আগেই জেনেছি সে যাচ্ছে হচ্ছে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে।
সে যাচ্ছে সিংহদুর্গ থেকে তরুণ দুর্গের দিকে। সঙ্গে নিয়ে যাচ্ছে তার প্রভু শিবাজির একটি চিঠি। তার সঙ্গে কি আছে? তার সঙ্গে আছে প্রভুর চিঠি। যেতে যেতে তার মুখে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। তাই তো আমরা বললাম বিন্দু বিন্দু ঘাম। এবং এই সময় হঠাৎ উঠল ভীষণ ঝড়। হঠাৎ এই সময় উঠল ভীষণ ঝড়। তোমরা এইটুকু নিশ্চয়ই লিখে ফেলেছো। ঠিক এই সময় হঠাৎ কি উঠল? হঠাৎ উঠল ভীষণ ঝড়। চারিদিক ধুলোয় ভরে গেল। ঝড়ের দাপট, মেঘের ঘনঘটা, তারপরে সন্ধেবেলা। ঝড়ের দাপটে ধুলো এবং শুকনো পাতায় অন্ধকারটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। ভীষণ হঠাৎ উঠল ভীষণ ঝড়। ঝড়ের দাপট, দাপটে আর এবং শুকনো পাতা। ঝড়ে শুকনো পাতা উঠছে। শুকনো পাতা এবং ধুলো। ধুলোতে কি হলো? অন্ধকার আরো দ্বিগুণ হয়ে গেল। আরো দ্বিগুণ হয়ে গেল। একে তো অন্ধকার ছিল, সন্ধ্যাবেলা রাত্রিবেলার অন্ধকার, তার সঙ্গে ঝড়ের ধুলো আর পাতা, শুকনো পাতাতে আরো যেন মনে হচ্ছে অন্ধকারটি দ্বিগুণ হয়ে গেল। এখানে পাহাড় থেকে পাহাড়ে, শৃঙ্গ থেকে শৃঙ্গে, বন থেকে বনে, ঝর্ণা থেকে ঝর্ণা বা উপত্যকা থেকে উপত্যকায় যেতে কোনো সরল পথ নেই। এই যে পাহাড়ি রাস্তা দিয়ে 16 বছরের সেই যুবকটি যাচ্ছে, সেই 16 বছরের যুবকটি, সেখানে কোনো সহজ পথ কিন্তু নেই। পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য বা উপত্যকা বা বনে যাওয়ার জন্য কোনো সহজ পথ নেই। তাই কি হচ্ছে? ঘোড়া খুব মসৃণ পাথরে স্খলিত হচ্ছে। সে যে ঘোড়ায় চেপে যাচ্ছে, ফলে কি হচ্ছে? তার ঘোড়াটি কি হচ্ছে? মসৃণ পাথর, বৃষ্টি ঝড় বৃষ্টি, মসৃণ পাথর, পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, পাথরে স্খলিত স্খলিত হচ্ছে, বারবার পড়ে যাওয়ার মতো উপক্রম হচ্ছে, বারবার পিছলে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে স্খলিত হচ্ছে। কিন্তু তবু শিবাজির সেই চর, সেই অশ্বারোহী যুবক, তার কোনো ক্লান্তি নেই। কিন্তু সেই যুবকের কিন্তু কোনো ক্লান্তি নেই। কোনো ক্লান্তি নেই, কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। সে একেবারে নিশ্চল। তার প্রতিজ্ঞায় সে একদম নিশ্চল। তার এত বিপদ, এত প্রাকৃতিক বিপর্যয়, তাতেও তার কোনো ক্লান্তি নেই। তাহলে কি আছে? আছে শুধু প্রতিজ্ঞার বাণী। কি প্রতিজ্ঞা? আছে শুধু তার, আছে শুধু
প্রতিজ্ঞার বাণী। প্রতিজ্ঞা আছে, প্রতিজ্ঞার বাণী আছে। কি বাণী? কি প্রতিজ্ঞার বাণী আছে? যে দেহের পাতন বা কার্যের সাধন। দেহের পাতন বা কার্যের সাধন। দেহের পাতন মানে হয় দেহ পতিত হবে, অর্থাৎ দেহ বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ হবে, অথবা কার্য সাধিত হবে। তার কার্যটি, যে কার্যটি সে নিয়ে শুরু করেছে যাত্রাপথ, সে কার্যটি সফল হবে, এটাই তার প্রতিজ্ঞা। সে একেবারে নিজ কার্যে নিশ্চল। সে কিন্তু তার প্রতিজ্ঞার জন্য মৃত্যুবরণ পর্যন্ত করতে প্রস্তুত। সে মৃত্যুবরণ করবে, কিন্তু তবু সে কার্য সাধন না করে ক্ষান্ত হবে না। এটাই তার প্রতিজ্ঞা। এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। তাহলে তোমরা বুঝতে পারলে। এবার একটু ভালো করে দেখো, গল্পটির নাম প্রতিজ্ঞা। একজন যুবক, একজন 16 বছরের যুবক, তার প্রতিজ্ঞাটাই হচ্ছে কি না কার্যের সাধনম, কার্যের সাধন। প্রতিজ্ঞাই হচ্ছে যে তার যে কাজটা আছে, সেই যে দুর্গ থেকে, সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে সে তার প্রভুর চিঠি নিয়ে যাচ্ছে, সেই চিঠিটা পৌঁছে দেওয়াটাই তার কার্য, এবং সেই কার্যের সাধনের জন্য তিনি প্রতিজ্ঞা পরায়ণ। অতএব এই যে নামকরণ প্রতিজ্ঞা সাধনম, এই নামকরণটাও ভালো, একদম তোমরা ভালো করে দেখো যে নামকরণটাও একেবারে উপযুক্ত হয়েছে। আমাদের নামকরণও যথার্থ হয়েছে। এত কিছুর পরেও সে তার প্রতিজ্ঞা সাধন করার জন্য কিন্তু মৃত্যুবরণ করতেও রাজি। সেটাই প্রতিজ্ঞা করেছে যে সে তার কার্য সাধন করবেই। অতএব লেখক অম্বিকা দত্ত ব্যাস যে নামকরণটি করেছেন প্রতিজ্ঞা সাধনম, তা যথার্থই সামঞ্জস্যপূর্ণ এবং সার্থক। আমাদের যে কোনো বিষয় পড়লে তার নামকরণের সার্থকতা আরেকটি প্রশ্ন আসে। অতএব তোমরা বুঝতেই পারছো যে এক্ষেত্রেও প্রতিজ্ঞা সাধনমে আমাদের কিন্তু নামকরণ সার্থক হয়েছে। এইখানে আমাদের কিছু জিনিস ভালো করে দেখতে হবে, তোমরা পড়ার সময় দেখবে। সন্ধ্যার একটা বর্ণনা আমরা পেয়েছি, আরো কিছু আছে তোমাদের সংক্ষেপে পড়ানোর সময় আমি বলিনি, সেগুলো হচ্ছে মেঘের যে বর্ণনা আছে, মেঘগুলো কেমন, পর্বতমালার মতো মেঘ আছে, কখনো কখনো পর্বত শৃঙ্গের, কোনোক্ষণে পর্বত শৃঙ্গের মতো মনে হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে সুরওয়ালা দিংনাগ, সুরওয়ালা দিংনাগ অর্থাৎ সুরওয়ালা হাতির মতো মনে হচ্ছে। এই যে মেঘের বর্ণনা, শিবাজির যে অনুচর তার বর্ণনা, তার মাথায় আছে উষ্ণিস, উষ্ণিসটির রং আছে সবুজ, পায়ে আছে সবুজ বর্ম। হ্যাঁ, সে তার কপালে, তার গালে, তার নাকে, তার ঠোঁটের ওপরিভাগে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তার চেহারা হচ্ছে বলিষ্ঠ। তার বয়স তো 16, তোমরা জানোই। সে চিঠি নিয়ে যাচ্ছে কোথায়? সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে। শিবাজির অনুচরের সম্বন্ধে আলোচনা এলে তোমাদের এই পয়েন্টগুলো উল্লেখ করে লিখতে হবে। এরপর আছে ঝড়ের বর্ণনা। ঝড় কেমন ছিল, অনুচরের পথের চলা কেমন ছিল, ঝড়ের তাণ্ডব কেমন, এবং শেষ হচ্ছে এই শিবাজির অনুচরের কর্তব্যনিষ্ঠা, তার চরিত্র বর্ণন। সে কেমন মানুষ আমরা এইটুকু জায়গা থেকেই বুঝতে পারছি। তো এই এই বিষয়ক কিছু প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার থেকে, এই গদ্যকাব্য থেকে আসতে পারে। তোমরা তার জন্য প্রিপেয়ার করবে। এর পরের ক্লাসে আমরা প্রতিজ্ঞা সাধনমের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দেবো র্যান্ডামলি, তোমরা সেই প্রশ্নগুলো চেষ্টা করবে বাড়িতে তৈরি করার। আজকের মতো
এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ।